গল্পের প্রথম পর্ব অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। প্রথম পর্বটি যদি না শুনে থাকেন তবে আপনাদের অনুরোধ করব প্রথমে গিয়ে সেটি শুনুন। প্রথম পর্বের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং উপরে আই বাটনে দেওয়া রইল। এখন কিছুটা রিক্যাপ। নীলের অনুমান চৈতিকে ভূতের ভয় দেখিয়ে হত্যা করা হয়েছে এবং এই বিষয়ে কিছু জানত রতন। তবে পরদিন পুকুরের পাশে তারও মৃতদেহ খুঁজে পাওয়া যায়। এখন জেরা করা বাকি রয়েছে মাত্র গানের মাস্টার আর তার বান্ধবী রমা দেবী। এই কজনের মধ্যে তাকে খুন করল কে? নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। সত্যি কথা বলতে কি, এই কেসটার মাথামুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। চৈতি বা রতন, এই দুটো হত্যার পেছনে যে সম্ভাব্য কারণ লুকিয়ে রয়েছে তারও কোনো হদিশ পাচ্ছি না। বিশেষ করে চৈতি হত্যা। রতনের ব্যাপারটা তাও খানিকটা আন্দাজ করা যায়। ও হয়তো চৈতি সম্বন্ধে কিছু একটা জানতো এবং তার ফলে ওকে মরতে হলো। নীলকে এখন প্রশ্ন করা বৃথা। ও জানলেও কিছু ভাঙবে না। ও এখন নিজের মনে নিজেই তলিয়ে আছে। ভাবনায় ইস্তফা দিয়ে একটা সিগারেট ধরালাম। হঠাৎ রিক্সাটা থেমে গেল। নিমতা বাজার এসে গেছে। বিজন বসুর বাড়ি খুঁজে পেতে খুব একটা দেরি হলো না। স্টেশনের কাছে দোতলা তিনতলা অনেক বাড়ি দেখেছিলাম, কিন্তু এদিকটায় বেশিরভাগই একতলা বাড়ি। অবশ্য দোতলাও আছে কিছু। বাড়িটা পুরনো, চারিদিকে গাছপালায় ঘেরা। মধ্যেখানে এই বাড়িটা। একদিকে একটা পুকুরও রয়েছে, জলও প্রচুর। বাড়িটার সামনে ছোট্ট একটা লোহার গেট। গেটের বাইরে কয়েকটা মেয়ে এক্কা দোক্কা খেলছিল। ওদেরই মধ্যে একটু বড় মতন মেয়েকে নীল জিজ্ঞাসা করল, বিজন বসুর বাড়ি কোনটা? মেয়েটা আঙুল তুলে সামনে বাড়িটা দেখেই আবার খেলতে আরম্ভ করে দিল। গেটটা ভেজানোই ছিল, ঠেলতেই খুলে গেল। গেটের সামনেই প্রধান দরজা। ভেতর থেকে গানের আওয়াজ ভেসে আসছিল। তার মানে বিজন বাড়িতেই আছে। নীল গিয়ে কড়া নাড়ল। একটা ছোকরা চাকর দরজা খুলে এসে সামনে দাঁড়ালো। বিজনবাবু বাড়িতে আছেন? সে হ্যাঁসূচক মাথা নেড়ে নীলের ভিজিটিং কার্ডটা নিয়ে ছোকরা চলে গেল। মিনিট খানেকের মধ্যেই আবার ফিরে এসে বলল, ভেতরে চলুন, বাবু ডাকছে। বিজনদের বাড়িটা দোতলা। চাকরটা আমাদের দোতলায় একটা ঘরের সামনে দাঁড় করিয়ে দরজায় টোকা দিল। গান চলছিল, থেমে গেল। ভেতর থেকে আওয়াজ এলো, ভেতরে নিয়ে আয়। মেঝের উপর মাদুর পেতে গেঞ্জি গায়ে এক মধ্যবয়সী ভদ্রলোক বসেছিলেন। গান থামিয়ে তানপুরাটা নামিয়ে তিনি বললেন, আসুন আসুন। এখনও বিকেল হলেও ঘরের ভেতরটা আধো আধো অন্ধকারে অস্পষ্ট। আসলে হয়তো রেওয়াজের সময় বাইরের গন্ডগোল যাতে না আসে সেই জন্যই জানালাগুলো বন্ধ ছিল। নীল হাত তুলে নমস্কার করতে করতে বলল, আমি নীলাঞ্জন ব্যানার্জি। অসময়ে আপনাকে একটু বিরক্ত করলাম। তাতে কি হয়েছে? নিশ্চয়ই আপনার বিশেষ প্রয়োজন আমার সঙ্গে দেখা করার, নইলে আপনি কষ্ট করে আসবেনই বা কেন? বছর 35-এর মতো বয়স বিজন বাবুর। রংটা বেশ উজ্জ্বল। লম্বা ছিপছিপে চেহারা, মুখের কায়দায় দাড়ি করা। হালকা অন্ধকার হলেও বেশ বোঝা যাচ্ছিল যে ভদ্রলোক ভালোই দেখতে। তারপর তার চোখ দুটো বেশ ব্রাইট। পেছন দিকে জানালা খুলে দিতে দিতে বিজনবাবু বললেন, এখন বলুন মিস্টার ব্যানার্জি, আপনার কি কাজে আমি লাগতে পারি? আমার কাছে একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। আমার তো মনে পড়ে না সাম্প্রতিককালের মধ্যে আমি কোনো অপরাধমূলক কাজে লিপ্ত হয়েছি কিনা। তাহলে বলছেন অতীতে আপনি অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন? ছোটবেলায় একটা বিড়াল রোজ আমার ঢাকা দেওয়া খাবার বা দুধ চুরি করে খেত। ব্যাটাকে একদিন বাঘে পেয়ে গরম জল ঢেলে দিয়েছিল। এছাড়া আর কোনো অপরাধ আমি কিন্তু করিনি। এগুলো ভূমিকা, কিন্তু নীলের বোধহয় আর ভূমিকার প্রয়োজন ছিল না। ও সরাসরি প্রশ্নে ফিরে এলো, সত্যিই একটা বিশেষ প্রয়োজনে আপনার কাছে এসেছি। আচ্ছা বিজনবাবু, ব্যারাকপুরে আপনার কোনো পরিচিত বাড়ি আছে? হ্যাঁ নিশ্চয়ই। ব্যারাকপুরে গঙ্গার ধারে চ্যাটার্জি বাড়িতে আমি প্রতিদিনই যেতাম। মিস চ্যাটার্জি আমার ছাত্রী ছিলেন। কিন্তু আমি সেই সূত্রেই আপনার কাছে এসেছি। কেন বলুন তো? এনিথিং রং? ভদ্র মহিলা তো প্রায় দিন 20 আগেই হঠাৎ মারা গেছেন। ভেরি স্যাড। ব্যাপারটা তো আমি কিছুতেই ভুলতে পারছি না।
চৈতি দেবী কতদিন আপনার কাছে গান শিখেছিলেন? বিয়ের পর প্রায় বছর চারেক তো হবেই। তার মানে গত 4 বছর ধরে আপনি মহিলাকে খুব কাছ থেকে দেখেছেন। না, তারও বেশি। চৈতি তখনও মিসেস চ্যাটার্জি হননি। ওর বিয়ের আগে থেকেই ও আমার ছাত্রী। তারপর বিয়ে হয়ে যায়। প্রায় বছরখানেক পর আবার ও আমার কাছে এসে বলে লাইফটা পুরো ফাঁকা ফাঁকা আর একঘেয়ে হয়ে গেছে, আপনি আবার আমাকে গান শেখাতে শুরু করুন। নীল গালে হাত রেখে সামান্য কি যেন চিন্তা করল, তারপর বলল, আচ্ছা, মিসেস চ্যাটার্জি কেমন মহিলা ছিলেন? আপনার এই প্রশ্ন কেন আমি বুঝতে পারছি না। তাছাড়া তিনি আজ নেই, তার সম্বন্ধে কোনো আলোচনা করা কি উচিত হবে? বিজনবাবু, আপনি কি জানেন যে চৈতি দেবীর মৃত্যুটা স্বাভাবিক নয়? বিস্ময়ে অবাক হলেন বিজনবাবু। তার মানে? তার মানে চৈতি দেবীকে খুব পরিকল্পিত উপায়ে খুন করা হয়েছে। মাই গুডনেস, এসব আপনি কি বলছেন? একদিন প্রমাণিত হবে যে আমার কথাগুলো সত্যি, কিন্তু তার জন্য প্রয়োজন আমার কিছু তথ্যের। আর যেহেতু আপনি চৈতি দেবীর সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত, তাই আশা করব তার শুভার্থী হিসাবে তার খুনিকে ধরিয়ে দিতে আপনি সাহায্য করবেন। 100 বার, কিন্তু আমি তো ভাবতেই পারছি না। হ্যাঁ, ঘটনা ঘটার আগে মানুষ অনেক কিছুই ভাবতে পারে না। যাই হোক, ব্যক্তি জীবনে চৈতি দেবী কেমন ছিলেন? অর্থাৎ তিনি কি বিবাহিত জীবনে সুখী ছিলেন, অথবা কোনো পূর্ব অনুরাগ? মাফ করবেন নীলাঞ্জনবাবু, চৈতি আমার ছাত্রী ছাড়া আর কিছুই ছিল না। ওর ব্যক্তি জীবন আমার কাছে অজ্ঞাত, সঙ্গী বাজায়সীনতায়। ঠিকই, তবে মানুষ অনেক সময় নিজের দুর্বলতা প্রকাশ করে ফেলে তো। মিনিটখানেক কি যেন চিন্তা করলেন বিজনবাবু, তারপর বললেন, ব্যাপারটা গুরুত্বপূর্ণ কিনা জানি না, তবে ও প্রায়ই একটা কথা বলতো। কি কথা? বলতো আমি আর বেশি দিন বাঁচব না মাস্টারমশাই, দেখবেন একদিন সকালে খবর গেছে আমি আর নেই। কথাটা যে এমন অক্ষর অক্ষরে মিলে যাবে ভাবতে পারিনি। কেন, তা জিজ্ঞাসা করেছিলেন কোনোদিন? না, মেয়েটা বড় সেন্টিমেন্টাল, সেই ভেবে আর কিছু জিজ্ঞাসা করিনি। ওর ভূতের ভয় ছিল বলে আপনার জানা আছে? না। অতীতের কোনো প্রেম? বললাম না, ও কেবল আমার ছাত্রীই ছিল। পড়াটা ওর অসম্ভব ভালো, মেয়েটা নাম করতে পারত। সমীর মুখার্জি বলে কেউ না? আমি শুনেছিলাম ওর এক অন্তরঙ্গ বান্ধবী আছে, খুব সম্ভবত তার নাম রমা মল্লিক। চেনেন নাকি? সেই অল্প লোকেই আমার বা নীলের কারোরই চোখ এড়ালো না। রমা মল্লিক নামটা শোনার সঙ্গে সঙ্গে বিমলবাবুর ফর্সা মুখে যেন একটা রক্তের ঝিলিক খেলে উঠল। এক মুহূর্তের জন্য হলেও বিজনবাবু একটু আনমনা হলেন। তারপর মাথা নিচু করে ঘাড় নাড়তে নাড়তে বললেন, হ্যাঁ চিনি, রমা ওর কলেজ জীবনের বন্ধু। চৈতির কাছে ওর ঘন ঘন যাতায়াত ছিল। রমা দেবীকে আপনিও বিশেষভাবে চেনেন বলে মনে হচ্ছে। তা চিনি বই কি, ওর সঙ্গে আমারও আলাপ হয়েছে। চৈতি দেবীর বাড়িতে? আজ্ঞে হ্যাঁ। কতদিন? ওই বছর চারেক। রমা দেবী কি বিবাহিতা? আজ্ঞে না। রমা দেবীর বর্তমান বাসস্থান আপনার জানা, তাই তো? বাসস্থান মানে বিজনবাবু আমতামতা শুরু করলেন। আমার চোখ যদি খুব ভুল না করে, তাহলে রমা দেবী আপনার বিশেষ প্রিয় পাত্রী। দ্যাট ডাজন্ট ম্যাটার, এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কিন্তু রমা দেবীর ঠিকানাটা আমায় দিন। আপনিও নিশ্চয়ই চাইবেন যে চৈতি দেবীর মৃত্যু রহস্যের কিনারা হোক। নিশ্চয়ই চাই, কিন্তু রমা আপনাকে কিভাবে হেল্প করবে বুঝতে পারছি না। একটি ভদ্র ঘরের মেয়ের হঠাৎ একটা অস্বাভাবিক মৃত্যুর ব্যাপারে জড়িয়ে পড়াটা কি উচিত হবে? উনি যদি সম্পূর্ণ নির্দোষ হন, তাহলে ওনার ভয়টা কিসের? হ্যাঁ, তা তো বটেই। ঠিক আছে, লিখে নিন 45/1 বালিগঞ্জ প্লেস। বাড়িটা ওদের নিজেদেরই। উনি কি করেন? একটি ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার। ধন্যবাদ। আর একটা ব্যক্তিগত প্রশ্ন করব। করুন। চৈতি দেবীকে গান শেখানোর জন্য আপনার পারিশ্রমিক কত ছিল? ব্যক্তিগত হলেও বলছি, মাসিক 1000 টাকা। তার মানে চৈতি দেবীর মৃত্যুতে আপনারও ব্যক্তিগত কিছু ক্ষতি হলো।
আমি ব্যাচেলার লোক মশাই, বাড়িটাও পৈতৃক সূত্রে পাওয়া। সংসার বলতে আমি আর একটা চাকর। আর বোধহয় তেমন কিছু জিজ্ঞাসা করার ছিল না। নীল উঠতে উঠতেই বলল, খুব শিগগিরই কলকাতার বাইরে যাওয়ার কোনো প্ল্যান আছে? না, আপাতত তেমন কোনো প্রোগ্রাম নেই। ঠিক আছে, ভবিষ্যতে দরকার পড়লে আসতে পারি। একটু চাটা চলবে নাকি? আজ থাক। বেরিয়ে এসে আমি জিজ্ঞাসা করলাম, কি বুঝলে? ভদ্রলোক চৈতির প্রাইভেট লাইফ সম্বন্ধে কিছু জানে, কিন্তু এড়িয়ে গেল। তবে একটা বড় কাজ হলো, রমার ঠিকানা। আমি না জিজ্ঞাসা করে পারলাম না। আচ্ছা, রমার সঙ্গে বিজনবাবুর একটা ব্যাপার আছে, তাই না? থাকলে তোর কি আর আমারই বাকি। হ্যাঁ, আর একটা কথা, এরপর তোর সঙ্গে আমার আর দেখা হচ্ছে না। মানে আমি এখন চোরকির মতো ঘুরব, কোথায় থাকবো কি করব তা কিছুই জানি না। সমীরের খোঁজে শেষ পর্যন্ত রাজস্থান না ছুটতে হয়। ছেলেটা কিছু দ্বন্দ্বে ফেলে দিল। কিরকম? কাউকে কিছু না বলে চলে যাওয়ার জন্য? না না, আমিও নিয়ে মাথা ঘামাচ্ছি না। আরও কিছু ব্যাপার আছে যেটা আমার হিসেবে মিলছে না। ওকে কিছুতেই হাতছাড়া করা যাবে না। খুলে বলো। সে এখন নয়, পরে, মানে শেষ দৃশ্যের সময় বলবো। সেই যে বাড়ি দোরগোড়ায় আমাকে নামিয়ে দিয়ে নীল হাওয়া হয়ে গিয়েছিল, তারপর প্রায় 15টা দিন কেটে গেছে। ওর আর কোনো পাত্তা নেই। ওর বাড়িতেও অনেকবার ফোন করেছি। দিনু, মানে নীলের চাকরটি বারবার একই উত্তর দিয়েছে, না, দাদাবাবু যেন একেবারেই নিপাত্তা। নীলের সঙ্গে না থাকলে আমার দিনগুলো পানসে মেরে যায়। এখন আবার আমার কলেজেরও ছুটি, আর ছাত্র ঠেঙানো আমার ধাতে পোষায় না। এতএবে নিজেই খানিকটা গোয়েন্দাগিরি করার চেষ্টা করলাম। ওকে না পেয়ে নাকি এই কেসটা খুবই কমপ্লিকেটেড হয়ে যাবে, কিন্তু সমীরের বাড়ি গিয়েও ওকে পেলাম না। বাড়িতে কাউকে কিছু না জানিয়ে ও যেন কোথাও চলে গিয়েছে। একটা চিঠি রেখে গেছে, আমাকে কেউ খোঁজ করো না, একটা বিশেষ কারণে আমি এখন নিরুদ্দেশ। এই সংবাদ পাওয়ার পর খুব স্বাভাবিক কারণেই আমি উদ্বিগ্ন। চৈতি হত্যার সঙ্গে সমীর আঙ্গাঙ্গিকভাবে জড়িত। তার নিরুদ্দিষ্ট হওয়ার একটাই কারণ থাকতে পারে। তবে কি ওই চৈতিকে হত্যা করেছে, নাকি হত্যার সঙ্গে ও ওতপ্রোতভাবে জড়িত আছে? ভাইটাল এবং ইম্পর্টেন্ট মুহূর্তে ওর অদৃশ্য হয়ে যাওয়াটা বেশ ভাবনার কথা। একদিন গেলাম সাগর ব্যানার্জির বাড়ি। না, নতুন কোনো আলোকপাত উনিও করতে পারলেন না। অবশ্য ইতিমধ্যে উনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন। ব্যারিস্টার সাগর ব্যানার্জির মেয়ে বলে কথা। কাগজেও গৃহবধূ রহস্যজনক মৃত্যু, এই হেডলাইনে মোটামুটি একটা কভারেজও রয়েছে। জোর পুলিশি তদন্ত চলছে বলে কাগজগুলোও চুপচাপ। এদিকেও সব নিস্তব্ধ। অবশ্য একটা অদ্ভুত খবরও সাগরবাবুর কাছ থেকে পেলাম আমরা। উনি দুদিন আগে অমিতবাবুর সঙ্গে যোগাযোগ করেছিলেন। অমিতবাবু নাকি আরও ভেঙে পড়েছেন। মদের মাত্রা ওনার আরও বেড়ে গেছে। আর যেটা অবিশ্বাস্য সংবাদ, তা হলো ব্যারাকপুরের বাড়িতে নাকি অশরীরী কিছুর একটা অনুপ্রবেশ ঘটেছে। প্রতি রাত্রে নাকি ছাদে বা বাড়ির কার্নিশে কাউকে চলতে ফিরতে দেখা গিয়েছে। দেখেছে সরস্বতী, অমিতবাবু নাকি নিজেও দেখেছে। এছাড়া প্রায় প্রতিদিন রাত্রেই চৈতির বাগান ঘর থেকে তানপুরের আওয়াজ ভেসে আসে। ভূত প্রেতে আমার তেমন কোনো বিশ্বাস বা আগ্রহ কোনোটাই নেই। সাগরবাবুর কথাও আমি মেনে নিতে পারিনি। আমার ব্যাখ্যা দিয়ে কেবল একটাই অনুমান করলাম, অমিতবাবু বর্তমানে বেশি মাত্রায় নেশা করছেন। কি দেখতে কি দেখছেন। সব মিলিয়ে আমি যখন দোদুল্যমান অবস্থায়, বিশেষ করে নীলের ব্যাপারে চিন্তিত, একদিন সন্ধ্যায় হঠাৎ করে বাড়ি ফিরে দেখি নীল আমার ঘরের চেয়ারে জাঁকিয়ে আমার পিসিমার সঙ্গে আসর জমিয়ে গল্প করে চলেছে। ওকে দেখে চাপে একটা অভিমান জাগে উঠল। ও যে আমার সর্বক্ষণের সঙ্গী, আমাকেও কিছু না বলে কোথাও যেন উধাও হয়ে গিয়েছিল। কিন্তু অভিমানটা বেশিক্ষণ টিকিয়ে রাখা গেল না। নীলের পরবর্তী প্রসঙ্গটি বেশ উত্তেজক ও রোমহর্ষক। চা খেতে খেতে ও বলল, তুই প্ল্যান চেটে বিশ্বাস করিস? এই যেন ভূতের মুখে রাম নাম। নীল ব্যানার্জির মুখে আমার ভূত প্রেত বা প্ল্যানচেটের, নীল ব্যানার্জির মুখে আমাকে ভূত প্রেত আর প্ল্যানচেটের কথা শুনতে হচ্ছে। একটু বিষয় নিয়েই জিজ্ঞাসা করলাম, হঠাৎ প্ল্যানচেটের প্রসঙ্গ কেন? আছে, অনেক ব্যাপার আছে।
এবার বোধহয় নীল ব্যানার্জিকে অলৌকিক ব্যাপার নিয়ে মাথা ঘামাতে হবে। এও আমাকে বিশ্বাস করতে হবে? উপায় নেই ব্রাদার, উপায় নেই। ব্যারাকপুরের চ্যাটার্জি বাড়িতে যে বড়ই ভূতের উপদ্রব। হ্যাঁ, সাগরবাবুর মুখে শুনেছি। আমি বিশ্বাস করি না। তুমি আজকাল ভূত প্রেত নিয়ে কি গবেষণা করছো? কি করব বল, আমি যে নিজের চোখে দেখেছি। তার মানে? চ্যাটার্জি বাড়িতে আমি নিজের চোখে ভূত চলতে দেখেছি। মানে? আমাকে বিশ্বাস কর, স্পষ্ট দেখেছি। শুধু আমি কেন, ও বাড়ি সবাই দেখেছে। অমিতবাবুর মতো অবিশ্বাস্য লোকও সেদিন হাউমাউ করে চিৎকার করে উঠেছিলেন। ও, তার মানে তুমি এখন চ্যাটার্জি বাড়িতেই আস্তানা গেড়েছ? বলতে পারিস। এখন তো আমার ওটাই ধ্যান জ্ঞান। তা এদিককার খবর শুনেছ? সমীরকে কোথাও পাওয়া যাচ্ছে না। জানি, কোথাও ঘাপটি মেরে লুকিয়ে বসে আছে। তবে আমিও নীল ব্যানার্জি, এবার ছিপ সমেত মাছটা উঠে আসবে। তার মানে প্রবলেম ক্লিয়ার? ওই যে একটু আগে বললাম, প্ল্যানচেট। কাকে নামাবে প্ল্যানচেটে? চৈতিকে। চৈতি নিজের মুখে না বললে খুনি ধরা পড়বে না, অথচ খুনি কে তা আমি জানি। তুমি জানো কে খুনি? জানি তো। তাহলে ধরছো না কেন? যেহেতু হাতে কোনো প্রমাণ নেই। কিন্তু প্ল্যানচেটের মতো একটা আজগুবি ব্যাপার কোর্ট মানবে কেন? কোর্ট তো সলিড প্রমাণ চাইবে। জানিস, রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত প্ল্যানচেটে বিশ্বাস করেছিলেন। এটাকে আজগুবি বলে উড়িয়ে দেওয়া যায় না। কি জানি বাবা, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। তা সেই ভদ্রমহিলার সঙ্গে দেখা করেছ? সেই যে রমা মল্লিক? দারুণ দেখতে মাইরি এই রমা মল্লিককে। সাধে কি আর বিজন বসু ওর প্রেমে হাবুডুবু খাচ্ছে? অবশ্য মেয়েটাও মজেছে। না, ওদের জুটিটা বেশ মানানসই হবে। রমা আবার আমায় বলল ওদের বিয়েতে আমায় নেমন্তন্ন করবে, অবশ্য তোকেও করবে। নীলদা, তুমি কি এখন এসব আজে বাজে কথাই বকে যাবে? কি করব বল, এই 15টা দিন আমাকে গাধার খাটনি খাটতে হয়েছে। রাত্রেবেলা ভূতের উপদ্রব সহ্য করেও ওই বাড়িতে পড়ে থাকতে হয়েছে। তার ওপর হাতে এখনো প্রায় পুরো একটা দিন মতো ধরা আছে। কি সব হেয়ালি আরম্ভ করলে বলো তো? একদম হেয়ালি করছি না। এখন বাজে রাত 8টা। আজ আর চ্যাটার্জি বাড়িতে থাকতে হবে না। এই কেসে যা কিছু মাথা ঘামানোর তা শেষ হয়ে গেছে। কাল শনিবার, তার উপরে ঘোর অমাবস্যা। কাল ঠিক রাত 9টায় অমিতবাবুর শোবার ঘরে বসেছে প্ল্যানচেটের আসর। চৈতিকে যেমন করেই হোক নামাতে হবে। জেনে নেব খুনির নাম, ব্যাস, তাতেই হাতে হাত করা। বুঝলাম নীল এখন হালকা মুডে রয়েছে। তার মানে কেসটাও নিশ্চয়ই সলভ করতে পেরেছে, তাই উল্টোপাল্টা বকে সময় কাটাচ্ছে। কিন্তু চৈতি হত্যার শেষটা তো আমারও জানার দরকার। শেষ দৃশ্যে আমি থাকবো না, এটা হতেই পারে না। আমি আমার অভিমান ত্যাগ করে বলেই ফেললাম। তা তোমাদের আজগুবি আসরে কি আমি থাকছি না? তুই তুই কি এই ভুতুরে পরিবেশে থাকতে পারবি? যা ভীতু তুই। না না, ওসব আমি কিছুই শুনবো না। আমি কাল যাচ্ছি। ঠিক আছে, যাবি। তবে সত্যি যদি চৈতির আত্মা নেমে আসে, তাহলে যে কোনো রকম অঘটন ঘটতে পারে। এমনকি তোর আত্মাকেও সরিয়ে দিয়ে ওর আত্মা তোর মধ্যে ঢুকে যায়, সে বড় বিশ্রী কাণ্ড হবে। ভূতেরা কোনো মতেই কিন্তু ভীতুদের সহ্য করতে পারে না। জ্যৈষ্ঠের শেষ দিন। সারাদিন রোদে পুড়ে পুড়ে পৃথিবী অগ্নিগর্ভ হয়ে আছে। আজ আবার ঘামও হচ্ছে প্রচুর। তবে আসার কথায় এই শেষ বিকেলে কালো মেঘ জমতে শুরু করেছে। ব্যারাকপুরের চ্যাটার্জি বাড়িতে যখন পৌঁছলাম তখন প্রায় 6:30। আকাশে কালো মেঘ দেখেছিলাম, এখন সেগুলো ঘনীভূত হয়েছে। মনে হচ্ছে আজ বৃষ্টি পড়বে। প্রায় 15-16 দিন পর আবার এ বাড়িতে এলাম। নীলের কথা যদি ঠিক হয়, আজই আমাদের এ বাড়িতে শেষ পদার্পণ। বাগানের মধ্যে দিয়ে যখন আমরা এগিয়ে চলেছি, কোথায় যেন ইন্সপেক্টর বলরাম বাবু ছিলেন। একেবারে সামনে এসে দাঁড়ালেন। তো মিস্টার ব্যানার্জি, এত দেরি করলেন কেন? কেন, আবার নতুন কিছু উৎপাত হলো নাকি? না না, তা নয়, আমি কিন্তু খুব টেনশনে রয়েছি। তা আপনাদের সিটিংটা কখন? সবাই আগে আসুক। সময় আর বসে থাকে না। দেখতে দেখতে রাত 8টা বেজে গেল। অমিতবাবুর শোবার ঘরটা এখন জমজমাট। প্রায় সবাই আছেন। ঘরটা আজ সাজানোও হয়েছে একটু অন্যরকমভাবে।
আর আজ এয়ার কুলিং চালানো হয়নি। দরজার পর্দাগুলো কিন্তু সব খোলা। চৈতি দেবীর ছবিটা থেকে বেশ কয়েক গজ দূরে মেঝের উপর পাতা রয়েছে একটি সাদা ফরাস, মধ্যেখানে একটা তেপায়া, ফুলটুলো ছড়ানো রয়েছে। মিষ্টি ধূপের গন্ধে ঘরটা ভরপুর হয়ে রয়েছে। অনতি দূরে খানতিনেক সোফা অর্ধ বৃত্তাকারে সাজানো। সোফায় বসে রয়েছেন সাগর ব্যানার্জি। তার চোখ মুখ বেশ থমথমে। তার উপর তিনি বৃদ্ধ হয়েছেন, কারোর সঙ্গে কথাও বলছেন না। ওর পাশে প্রায় 50-60 বছরের এক বৃদ্ধা। এর আগে ওকে কখনো দেখিনি, তবে মুখের গড়ন দেখে মনে হয় উনি চৈতির মা। ওর পাশে বছর 45-এর মতো এক ভদ্রলোক, বেশ সুপুরুষ। একেও আমি চিনি না। তার পাশে ডাক্তার শিকদার। উনি এক মনে ধূমপান করে চলেছেন। অন্য সোফায় বিজন বসু এবং তার পাশে অমিতবাবু। অমিতবাবুকে দেখে একটু চমকে উঠলাম। এই কয়েকদিনে ভদ্রলোকের চেহারা যেন বেশ পাল্টে গেছে। মুখে কেমন যেন একটা ভয় পাওয়ার ভাব। চোখের কোণে কিঞ্চিত কালিমা, তবে চোখ দুটো কেমন যেন ঠুলু ঠুলু। উনি কি এখন মদ্যপান করেছেন? কে জানে। ও দৃষ্টি চৈতির ছবির দিকে। মনে হলো উনি ছবিতে ধ্যানস্থ। ভদ্রলোকের পরনে কাজ করা সিল্কের হাঁটু ঝুল পাঞ্জাবি আর আলগড়ি পাজামা। অমিতবাবুর পাশে একজন অপরিচিত ভদ্রলোক, একেও আমি চিনি না। আর একটা সোফায় আমি, নীল আর বলরাম বাবু। এই আসরে আমি আরও 2-1জনকে আশা করেছিলাম, সমীর আর রমা মল্লিক। ওদের দুজনের কেউই নেই। ঘরের আবহাওয়াটা কিন্তু বেশ থমথমে। কারোর মুখে কোনো কথা নেই। প্রত্যেকের মধ্যেই একটা যেন কি হয় ভাব। হঠাৎ করকর করে মেঘ ডেকে উঠল। ঠান্ডা শিরশিরে এক ঝলক দমকা বাতাস এসে ঘরের পরিবেশকে যেন আরও ভৌতিক অনুকূল করে তুলল। মেঘের আওয়াজে প্রত্যেকেই যেন হঠাৎ সম্বিত ফিরে পেলেন। সাগর ব্যানার্জি প্রথম নৈশ শব্দ ভাঙলেন। আর কেন নীলাঞ্জন, তোমরা কি সব করবে টরবে? এবার শুরু করো তাহলে। রাত তো প্রায় 1টার ঘরে। হ্যাঁ, আমরা তো সবাই প্রস্তুত। ঠিক আছে, আর রাত করার দরকার নেই। এই বলে তিনি বিজনবাবুর পাশে বসা আমার অপরিচিত সেই ভদ্রলোকের উদ্দেশ্যে বললেন, অবিনাশবাবু, আপনি তো আজকে প্ল্যানচেটের মিডিয়াম। আপনার প্রাথমিক কাজগুলো শুরু করুন। এই অবসরে আমি আপনাদের কাছে আমার 2-1টা মন্তব্য রাখছি, কারণ মিডিয়াম তার কাজ শুরু হলে আমাদের কথা বলা বারণ। অবিনাশবাবু আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। ইত্যবসরে সরস্বতী এসে প্রমাণ সাজিয়ে 6টা ধনুচি বসিয়ে গিয়েছিল। অবিনাশবাবু দরজার দিকে তাকিয়ে ইশারা করতেই সরস্বতী আবার এলো। দুজন মিলে সব ধনুচিগুলো জ্বাললেন। সমস্ত ঘরখানা ধীরে ধীরে ধোয়ার কুণ্ডলিতে ছেয়ে গেল। এতক্ষণ ঘরে চলছিল বড় বড় 2টো নিয়ন, সেগুলো নীলই নিভিয়ে দিল। পরিবর্তে চলে উঠল হালকা নীল রঙের রাত বাতি। সব কিছু মিলিয়ে এই যে আমি নাকি ভূত প্রেতে বিশ্বাস করে না, তারও গাটা কেমন যেন শিরশির করে উঠল। নীলের গলাটা বরাবরই গম্ভীর আর মিষ্টি, কিন্তু ও যেন কখন চৈতি দেবীর নিচে গিয়ে দাঁড়িয়েছিল। সোফা থেকে ওকে ভালো করে দেখতেও পাচ্ছিলাম না। ধোয়ার কুণ্ডলি আর নীলচে আলোয় যেন ওকেও রহস্যময় বলে মনে হচ্ছিল। নীলর কথা বলা শুরু করলো। মাননীয় অতিথিরা, আজ একটা বিশেষ প্রয়োজনে এমন একটা আসরে আপনাদের জমায়েত হতে হয়েছে। আপনারা সবাই জানেন, আজ থেকে ঠিক 1 মাস আগে এই বাড়িতেই গৃহবধূ চৈতি চ্যাটার্জির আকস্মিকভাবে পরলোক গমন করেন। তার মৃত্যু নিয়ে একটি ছেলের দ্বিধা ছিল। সে ছিল সমীর, চৈতি দেবীর দুঃসম্পর্কের দেওর। তারই পীড়াপিড়িতে আমাকে এখানে আসতে হয়। অথচ চৈতি দেবীর মৃত্যু নিয়ে তার স্বামী বা বাবা মা কারোরই মনে কোনো সন্দেহের অবকাশ ছিল না। চৈতির ব্যাপারটা নিয়ে সবে যখন ভাবনা শুরু করেছি, ঠিক তখনই ঘটল একটা অঘটন। এই বাড়িতে একটা ছোট্ট ছেলে, যার নাম রতন, হঠাৎ সে খুন হলো। এসব ঘটনা আপনাদের জানা, নতুন করে বলার কিছু নেই। যাই হোক, এই 2টো মৃত্যু নিয়ে ভাবনা শুরু করার পর থেকে আজ পর্যন্ত অনুসন্ধানের যে সিদ্ধান্তে এসে পৌঁছেছি, তা থেকে বলতেই পারি চৈতি দেবীও খুন হয়েছেন, এবং বড় অদ্ভুত উপায়ে হয়েছেন। খুনি অত্যন্ত চালাক। চৈতি দেবীর একটি দুর্বলতার সুযোগে একটিমাত্র মোক্ষম আঘাতে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। এখন আমাদের জানার প্রয়োজন সে খুনি কে।
ইতিমধ্যে আমরা যখন চৈতি দেবী ও রতনের হত্যাকারীকে খুঁজতে ব্যস্ত, ঠিক তখনই চ্যাটার্জি বাড়িতে আরেকটি অদ্ভুত এবং অলৌকিক ঘটনা ঘটতে শুরু হয়েছে। গত কয়েকদিন যাবৎ এই বাড়িতে চৈতি দেবীর আত্মা এসে আশ্রয় নিয়েছেন। যদিও আমি নিজে বিজ্ঞানে অনুরক্ত এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে খুনিকে বার করতে চাই, তবুও জগতে এমন কিছু ঘটনা এখনো ঘটে যার ব্যাখ্যা বুদ্ধিতে নেই। হ্যাঁ, আমি বলতে বাধ্য হচ্ছি, আমি নিজে এই বাড়িতে ভৌতিক কিছুর স্পন্দন অনুভব করেছি। অমিতবাবু একদিন আমাকে ফোন করে জানালেন এই ঘরে সে রাত্রে কে যেন চলাফেরা করে। প্রতি রাত্রেই অস্বস্তিতে ওনার ঘুম ভেঙে যায়। উনি যেন শুনতে পান চাপা আর ঘ্যাসঘেঁষে গলায় এক মহিলার কণ্ঠ ওকেই যেন ডাকছে, যেন বলছে বড় কষ্ট, কেন আমাকে এভাবে পৃথিবী থেকে চলে আসতে হলো, কেন? আমি প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু একদিন আমি নিজেই পরীক্ষা করেছি। ঠিক রাত 1টার সময় হঠাৎ পাশের ঘরে তানপুরাটা বেজে উঠল। তারপর দেখলাম ওই যে সামনের দরজাটা, ওটা খুলে গেল। স্পষ্ট অনুভব করতে পারলাম কে যেন একজন ঘরের মধ্যে প্রবেশ করল। চর্মচক্ষে কিছু দেখতে না পেলেও শুনতে পেলাম শাড়ির একটা খসখসে আওয়াজ, তারপর একটা অস্পষ্ট ঘ্যাসঘেঁষে গলার শব্দ, তারপর নীল আলো কিসব যেন বলে চলেছিল। হঠাৎ একটা বিকট শব্দে আশেপাশে কোথাও বাজ পড়ল। শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টির শব্দ, ঝড়ের মাতন, আর ঘরের মধ্যে হালকা নীলচে আলো আর ধোঁয়ার কুণ্ডুলি। গল্পটির অন্তিম পর্ব 2 দিনের মধ্যে আমাদের চ্যানেলেই আপলোড করা হবে। দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের নোটিফিকেশন যাতে মিস না হয় তার জন্য একটি হোয়াটসঅ্যাপে চ্যানেলও খোলা হয়েছে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রইল। এখানে আপনাদের প্রাইভেসির উপরও নজর দেওয়া হয়েছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।